হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ বাইন। আমি এবছর জয়েন্ট ভিডিওতে 25th র্যাঙ্ক করেছি। গতদিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার বন্ধুরা শুনতে পারেনি। তো সেই জন্য আমি নতুন করে আবার পাঠাচ্ছি। কিছু কথা আমার হয়তো ইনকমপ্লিট ওখানে রয়ে গেছিলো। ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের আজকে বলবো যে কিভাবে, সংক্ষেপে বলবো, কিভাবে প্রিপারেশনটা নেবে, তোমাদের মোটিভেশনাল মোটিভটা কি হওয়া উচিত, তোমাদের পিটিতে কিভাবে অ্যাপিয়ারেন্স করবে, কিভাবে ওখানে ফেস করবে, এই সব কথা আমি অল্পের উপর দিয়ে আজকে তোমাদের বলবো। প্রথম কথাটা হচ্ছে, তুমি যখন ডব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস লাইনে যাবে, তোমাকে প্রথম থেকে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে হবে যে যত ব্যর্থতা হোক আমাকে ওখান থেকে ওভারকাম করতে হবে, আমাকে ওখান থেকে ওই চাকরিটা ছিনিয়ে নিয়ে আসতে হবে। এর মধ্যে সিটের দিকে একদম যাবে না, 80টা সিট, 70টা সিট, 100টা সিট, সিটের দিকে যাবে না। তোমার জন্য লাগবে শুধু একটা সিট। তো ওই একটা সিট ছিনিয়ে নেওয়ার জন্য তোমার যা প্রিপারেশন, সেটা তুমি স্যারদের গাইডেন্সে, ইভেন তুমি সেলফ স্টাডি করে তুমি নেবে। অনেকেই শুনি বলছে এবার ভ্যাকেন্সি কম, জেনারেলে ভ্যাকেন্সি কম, ওই দিকে একদম মাথা দেবে না, একদম চিন্তা করবে না। নিজে যদি নিজের 100%টা দিতে পারো, ডেফিনেটলি তোমরা ওখানে ওভারকাম করবে, তোমরা ডেফিনেটলি কিন্তু এই চাকরিটা ছিনিয়ে নেবে। এবার যারা নিউ কামার আসছো তাদের একটু প্রথম দিকে একটু সমস্যা হবে, কারণ হিউজ সিলেবাস, কিভাবে পড়বো কিভাবে পড়বো না, একটা হ্যাপাজার্ড একটা অবস্থা হবে। তো আমি বলবো যে টেনশন একদম নেবে না, প্রথম থেকেই একটা ব্লু প্রিন্ট তৈরি করে নেবে যে দিনে আমি এই সাবজেক্টগুলোকে রিভাইজ দেবো, বা দিনে এই সাবজেক্টগুলোকে পড়বো। ধরো এমন হলো তোমার আজকের দিনে তুমি করলে কি, তুমি হিস্ট্রি, ইকোনমিক্স, কনস্টিটিউশন আর আজকে ম্যাথস, এই সারাদিনে 4টে সাবজেক্ট পড়লে। নেক্সট দিন কি করবে, নেক্সট দিন তুমি বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো ধরলে। এইভাবে করে প্ল্যান মাফিক পড়ে যাবে। আর তোমাদের গত দিনও বলেছি যে যখন পড়বে তোমরা বারবার কন্টিনিউয়াসের রিভাইজটা দেবে, কারণ এই জিনিসটা এমন একটা জিনিস, হিউজ সিলেবাস থাকে, তো তোমাদের কিন্তু মনে রাখাটা একটু ডিফিকাল্ট। তো মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে তোমরা রিপিটেডলি শুধু রিভাইজ দিয়ে যাবে। ধরো আজকে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি বা কনস্টিটিউশনে যে টপিক্সটা পড়লে, কালকে অন্য একটা সাবজেক্ট পড়লে, পরশুদিন আবার যখন আবার হিস্ট্রি কনস্টিটিউশনটা ধরবে, আজকে বা বিগত দিনে যেটা পড়েছো সেটা কিন্তু একবার ঝালিয়ে নেবে, ঝালিয়ে নিয়ে তারপর নতুন পড়াটা শুরু করবে। আমার বলার অর্থটা হচ্ছে এটাই, তুমি ম্যাথস করো, জিআই করো, হিস্ট্রি করো, জিওগ্রাফি করো, জিকে করো, সিএ করো, যেটাই করো, কন্টিনিউয়াসলি রিভিশনটা দেবে। রিভিশন না দিলে ধরো তুমি পড়ে নিয়েছো, তুমি তারপর ভাবলে এটা তো রেডি আছে, পরীক্ষার আগে হয়ে যাবে, এটা কিন্তু করবে না। কারণ তুমি যদি রিভাইজ না দাও, একটা সময় হয়তো দেখা যায় পরীক্ষায় একটা কোনো ভেতর থেকে কোশ্চেন চলে গেল, তখন কিন্তু তুমি মনে রাখতে পারবে না। আর হিস্ট্রির ক্ষেত্রে বুকস অ্যান্ড অথার বা কোন ইয়ারে কি হয়েছিল না হয়েছিল একদম ভেতর থেকে দিয়ে দিলে কিন্তু মুশকিল ব্যাপার হয়ে যাবে। যেমন ধরো একটা ছোট্ট কোশ্চেন, একটা ইজি দিয়ে বলছি তোমাদের, যে মোপলা রেভল্ট কবে হয়েছিল, 1920, 21, 22, 23 দিয়ে দিল। এবার তুমি সেটা 3 মাস 4 মাস আগে পড়ে এসছো, এবার তুমি যদি চর্চার মধ্যে তোমরা না থাকো তাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য কন্টিনিউ রিভাইজটা দিয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা, এটা আমি পড়ার দিকটা বললাম কিভাবে প্রিপারেশনটা নেবে। আর জিওগ্রাফি, হিস্ট্রি, এদের জন্য বলবো তোমাদের বইয়ের পার্টিকুলারভাবে কি কি বই পড়বে। তো আমি বলবো যে তোমাদের যে স্যাররা যে আছে, স্যাররা তো অবশ্যই তোমাদের একটা নোট দেবে। নোটের সঙ্গে কিন্তু খালি নোট পড়লে কিন্তু হবে না, আমি বারবার বলছি, নোট পড়ে কিন্তু হবে না, নোটের সাথে কিছু তোমাকে আউটসাইডের কিছু বুকস পড়তে হবে। নোটসটা হচ্ছে তোমার হয়তো বেসটা রেডি করার জন্য, কিন্তু সেটা কিন্তু কমপ্লিট নয়। তুমি নোটস পড়ে হয়তো প্রিলিমিনারি ক্র্যাক করে যেতে পারো, কিন্তু মেন্স নয়। এবার সেই জন্য যেটা করবে, তোমরা যে স্যাররা আছে, দেবাশিস স্যার আছে, অরূপ স্যার আছে, সুনীল স্যার আছে, পিসিএম স্যার আছে, ডিএনডি স্যার আছে,
প্রত্যেকে যারা নোটগুলো দিচ্ছে সেগুলো ভালো করে পড়বে থরলি। পড়ার সঙ্গে কি করবে, ওদের একটা তোমরা খাতা তৈরি করবে। খাতা তৈরি করে সেই নোটসের সঙ্গে তোমরা ধরো একটা ব্যাংকিংয়ের কোনো সেট দেখলে, কোনো রেলওয়ের একটা সেট দেখলে, কোনো ইউপিএসসির কোনো একটা সেট দেখলে, বা বিগত পিএসসি মিসলেনিয়াসের কোনো সেট দেখলে, সেই কোশ্চেন সেটগুলোকে রিপিটেডলি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে যখন দেখবে সেগুলো আননোন কোশ্চেন আসছে, সেগুলো একটা খাতা করবে, খাতা করে সাবজেক্ট ওয়াইজ লিখে রাখবে। আর বইয়ের কথা বলতে, তুমি হিস্ট্রিতে যে ধরো যে স্যার নোট দিচ্ছে, দেবাশিস স্যারই ধরো, সেটা পড়লে সঙ্গে কি করবে, রেফারেন্সের জন্য রাখবে বাংলার জীবন মুখোপাধ্যায় স্বদেশ সভ্যতা বিশ্ব, খুব সুন্দর বই, লেটেস্ট এডিশনটা নেবে। আর তার সঙ্গে কৃষ্ণা রেড্ডি ইন্ডিয়ান হিস্ট্রি, ওটা রাখবে। আমি বলবো যে কৃষ্ণা রেড্ডিটা পরে পড়ো, আগে স্যারের নোট আর স্বদেশ সভ্যতা বিশ্ব এটা পড়ে রেডি করো। কারণ তোমরা যদি স্যারের নোট বা স্বদেশ সভ্যতা বিশ্ব এই বইগুলোর রিভিশন না দিয়ে বেসটা রেডি না করো, কৃষ্ণা রেড্ডির বইটা কিন্তু যদি ডিরেক্টলি ধরো তখন কিন্তু বুঝতে পারবে না, কারণ ওটা কিন্তু একদম ডেপথে দেওয়া আছে। কাজে তোমরা বেসটা রেডি না করে যদি ডেপথে পড়ো কিচ্ছু বুঝতে পারবে না, ওই শুধু মুখস্থ করবে, 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পরে কিন্তু ভুলে যাবে। তো সেই জন্য আমি বারবার বলবো প্রত্যেকটা সাবজেক্টে নিজের বেস রেডি করবে। বেস রেডি করার পর রেফারেন্স বই হিসাবে আমি তোমাদের যেগুলো বলছি, যেমন ভূগোলের জন্য, জিওগ্রাফির জন্য তোমরা একটা নিতে পারো কার্তিক চন্দ্র মণ্ডল, খুব ভালো বই, বেঙ্গলি ভার্সান। ইংলিশ ভার্সানে জানো খুল্লারের বই আছে, ওটা নিতে পারো। হিস্ট্রির জন্য স্বদেশ সভ্যতা বিশ্ব। আর কারো যদি ধরো স্বদেশ সভ্যতা বিশ্ব বা স্যারের নোট কমপ্লিট হয়ে থাকে, তারা নিজেদের আপ টু ডেট করার জন্য ইন্ডিয়ান হিস্ট্রি কৃষ্ণা রেড্ডি দিতে পারো। আচ্ছা, জিওগ্রাফি হলো, হিস্ট্রি হলো। ম্যাথসে পিসিএম স্যার যেগুলো দেবে ম্যাথসে সেগুলো প্র্যাকটিস করবে। তার সাথে আর.এস. আগরওয়ালের অ্যারিথমেটিক যেটা আছে, অবজেক্টিভ অ্যারিথমেটিক, সেগুলো প্র্যাকটিস করে যাবে। সেগুলো যদি প্র্যাকটিস শেষ হয়ে যায়, তখন আমি যেটা বলছিলাম আপ টু ডেট ম্যাথের জন্য টায়রার একটা বই আছে, সেই টায়রার বইটাকে ফলো করবে। আগে স্যারদের নোট দেখবে, স্যারদের নোটগুলো রিভিশন দেবে ম্যাথসে, প্র্যাকটিস করবে কন্টিনিউ। তারপর তোমরা যেটা করবে, অবজেক্টিভ অ্যারিথমেটিক আর.এস. আগরওয়ালের যে বইটা সেটা কিনবে, সেটা প্র্যাকটিস করবে। তার সঙ্গে যদি ধরো ওই দুটো হয়ে যায়, তখন টাডার যে বইটা আছে সেটা ফলো করবে। আর কেউ যদি মাধ্যমিকের 9-10-এর ম্যাথস করতে পারো আর উচ্চ মাধ্যমিক করতে পারো, তাহলে খুবই ভালো হয়। কনস্টিটিউশনের ক্ষেত্রে এবার আসছি। কনস্টিটিউশনে যেটা করবে, স্যাররা যে নোট দেবে সেখানের থেকে তোমরা ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, পার্লামেন্ট, ক্যাগ, ইলেকশন কমিশন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের মধ্যে কিন্তু ওই ইমপিচমেন্ট এই জিনিসগুলো পড়বে, কিন্তু এগুলোর আর্টিকেল ধরে ধরে পড়বে। আর এই জিনিসগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেগুলো পড়বে। প্রিডাম্বেল, তারপর হচ্ছে ওই দিকটাতে ক্যাগ বললাম, ইলেকশন কমিশন বললাম, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সিএম, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই করে কিন্তু পড়ে যাবে, উইথ আর্টিকেল, সাব আর্টিকেল, কোন জায়গাগুলো থেকে এই কনস্টিটিউশনগুলো নেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো স্যাররা আরও বেটার তোমাদের বলে দিতে পারবে। এই জিনিসগুলো তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে। এগুলো বেসিক বললাম। এবার এই জিনিসগুলো কোন দিক থেকে নেওয়া হয়েছে, কোন আর্টিকেলে কি বলা হয়েছে, কে কাকে রিক্রুটমেন্ট করে, যেমন পিএসসি, ইউপিএসসি, এগুলো একটা টপিক আছে, সেটাও দেখে নেবে। এগুলো কমপ্লিট হওয়ার পর ধরো তোমার বেসটা রেডি হয়ে গেল, তখন তোমরা যেটা করবে লক্ষ্মীকান্তের বইটা নেবে। বারবার বলছি যে তোমরা কিন্তু বেস থেকে শুরু করো, বেসটা ক্লিয়ার করো আগে। দেখবে বেস ক্লিয়ার করতে করতে তোমরা কিন্তু ডেফিনেটলি
প্রিলিমিনারিও ক্র্যাক করে ফেলবে। প্রিলিমিনারি ক্র্যাক করে ফেলবে তো আমি এগুলো লক্ষ্মীকান্ত, কৃষ্ণা রেড্ডি এগুলো কিন্তু আমি মেন্সের জন্য বলছি। এগুলো কিন্তু আমার মনে হয় না লক্ষ্মীকান্ত বা কৃষ্ণা রেড্ডি থেকে ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে খুব বেশি কিছু আসে। তোমার বেস যেটা আছে বেস থেকে পড়লে তোমরা চোখ বন্ধ করে প্রিলিমিনারি পাস করে যাবে। আমি যে বইগুলো বলছি এটা মেন্সের জন্য। জিআই এর জন্য যেটা করবে সেটা হচ্ছে একটাই বই আছে সব থেকে ভালো, আর এস আগরওয়ালের অবজেক্টিভ রিজনিং যেটা আছে জেনারেল ইন্টেলিজেন্সের, সেটা ফলো করবে। আর আমি একটা কথাই বলবো যে তোমরা পার ডে রুটিন করে 4টে থেকে 5টা সাবজেক্ট পড়বে। আমি ঘন্টার ওপর যাব না বস, অনেক অনেক কিছু বলবে কিন্তু 9 ঘন্টা পড়া, 10 ঘন্টা পড়া, অনেক অনেক কিছু বলবে, আমি কিন্তু সেটা যাব না। আমার কথা হচ্ছে তোমরা পার ডে 4টা থেকে 5টা সাবজেক্ট পার ডে পড়বে। কারণ আমি এটা যদি বিশ্বাস করি সবার ব্রেন কিন্তু একরকম না। কেউ 8 ঘন্টা 9 ঘন্টা পরে যেটা করছে, অনেক ছেলে মেয়ে আছে সেটা 3.5 ঘন্টা 4 ঘন্টা সেটা কিন্তু নিয়ে নিতে পারে। সবার ব্রেন ক্যাপাসিটি একরকম নয়। তো আমি বলবো যে তোমরা যেটা করবে পার ডে কিন্তু 4টা থেকে 5টা সাবজেক্ট পড়বে। সেটা প্ল্যান করে নাও, রুটিন করে নাও তোমার সুবিধা মতো। আমি বলবো না যে তোমাকে ভোরবেলা উঠেই পড়তে হবে বা রাতেই পড়তে হবে, কিন্তু ওই 4-5টা সাবজেক্ট যে পার ডে পড়বে সেই সময় কিন্তু মোবাইলটাকে সাইলেন্ট করে নিয়ে একদম নিষ্ঠার সাথে পড়বে। আজকে ধরো 4টে সাবজেক্ট পড়লে নেক্সট দিন আবার 4টে সাবজেক্ট পড়বে, অন্য 4টে সাবজেক্ট, এই করে করে এগিয়ে যাবে। আবার তারপরের দিন অন্য একটা 4টে সাবজেক্ট পড়বে, হয়ে গেল। এবার তার পরের দিন কি করবে, আজকে যে 4টে সাবজেক্ট পড়লে সেটা আগে রিভিশন দিয়ে যেখানে শেষ করেছো সেখান থেকে আবার শুরু করবে। আর পার ডে অন্তত 1 থেকে 2 ঘন্টা ম্যাথস আর জিআইটা কিন্তু প্র্যাকটিসের জন্য রাখবে। আমি বলবো ম্যাথস আর জিআই পার ডে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সেটা 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক যেটাই হোক, মিনিমাম 1 ঘন্টা ম্যাথস জিআইটা নিয়ে বসবে। স্যাররা যেই প্র্যাকটিস সেট দেবে সেটা করতে পারো, আর.এস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক নিয়ে বসতে পারো, আর.এস আগরওয়ালের যে জিআই আছে সেটা নিয়ে বসতে পারো, বা দেখবে বিগত ডব্লিউবিসিএস এর যে মেন্সের কোশ্চেন আছে, প্রিলিমিনারি কোশ্চেন আছে, পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন হোক, রেল হোক, এমটিএস হোক, যেগুলোর হোক সেগুলো যা পারবে কোশ্চেনগুলো নিয়ে প্র্যাকটিস করবে। মানে আমি বলতে চাইছি যে ওই এমটিএস, ব্যাংকিং, রেলওয়ে, মিসলেনিয়াস এগুলো পড়লেই যে তুমি কমন পড়ে যাবে সেটা না, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই ধরনের কোশ্চেন আসতে পারে। বা স্যারদের নোটের সঙ্গে তোমরা যেটা করবে প্র্যাকটিস সেটগুলোকে কন্টিনিউয়াসলি ফলো করবে। আর যদি কারো কাছে প্র্যাকটিস সেট না থাকে সেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কনস্টেবল বলো, ডব্লিউবিসিএস এর বিগত বছরের কোশ্চেন বলো, মিসলেনিয়াসের কোশ্চেন বলো, সেগুলো ডাউনলোড করে নাও নেট থেকে, নিয়ে সেগুলো প্র্যাকটিস করো। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় দেন এন্ড দেয়ার স্যারদের সাথে কন্ট্যাক্ট করবে। ডব্লিউবিসিএস আছে ক্ষেত্রে কিন্তু ডাউট ক্লিয়ারেন্স করাটা খুব জরুরি। একটা জিনিস বুঝতে পারছো না এটা কিন্তু ফেলে রাখবে না যে না থাক বুঝতে পারছি না ছেড়ে দিই, দেন এন্ড দেয়ার কিন্তু স্যারদের ফোন করবে। আমিও যখন কোনো বুঝতাম না আমি কিন্তু পিসিএম স্যারকে সঙ্গে সঙ্গে ফোন করতাম, স্যার এটা বুঝতে পারছি না। দেবাশিস স্যারকে বলতাম স্যার এটা একটু বলে দিন, স্যার এই ইয়ারটা কেন এরকম হবে, স্যার এই ইয়ারটা মনে পড়ছে না এটা কী হবে। তো স্যাররা কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিত। এবার রইল বাংলা ইংলিশের কথাটা বলি। বাংলা ইংলিশে যেটা করবে তোমরা ওই আরিহান্টের যে ডেসক্রিপটিভ যেটা আছে সেটা নিয়ে নেবে, আর বাংলাতে বামনদেব বাবুর একটা বই আছে সেটা নিয়ে নেবে। আর সঙ্গে যেটা করবে একটা পিঙ্ক কালারের কার্তিক চন্দ্র মণ্ডলের একটা ম্যানুয়াল প্র্যাকটিস সেট হ্যান্ডবুক পাওয়া যায় বাংলা ইংলিশের, ওটা কিনে নেবে। ওটা খুব এফেক্টিভ। ইভেন 2017-18 সালে 17 বা 18 হবে, ওখান থেকে কিন্তু কোশ্চেনও কমন এসেছিল, একদম হুবহু দিয়ে দিয়েছিল ট্রান্সলেশন। তো আমি তোমাদের এটাই বলবো যে ডেসক্রিপটিভ যেটা বাংলা ইংলিশ আছে ওটাও একটা কিন্তু ওয়ান অফ দ্য ভাইটাল সাবজেক্ট। তো তোমরা সুনীল স্যার তো অবশ্যই গাইড করবে, সুনীল স্যার যে আছে আনএকাডেমিতে, তো সুনীল স্যারের যেটা করবে স্যারের যে লেখার প্রফর্মাটা আছে সেটা কিন্তু একদম তোমরা রপ্ত করে নেবে। যখন বাংলা ইংলিশ ডেসক্রিপটিভটা প্র্যাকটিস করবে তখন যেটা করবে যে ধরো এডিটোরিয়াল লেটার, রিপোর্ট, প্রেসি, কোন প্রফর্মাতে কোন স্টেজে কিভাবে করতে হয় সেটা স্যারের কাছ থেকে শুনে নেবে। কারণ তোমার ওই বডির ওপর কিন্তু বস একটা বিশাল নাম্বার থাকে 40-এর মধ্যে। আমি অনেক জায়গাতেই দেখি
আমার সামনে যারা বসেছিল, সেটা আমি যদিও সুনীল স্যারের কাছ থেকে আমি শিক্ষাটা পেয়েছি, অনেকেই দেখি ধরো একটা প্রেসি করলো, তো প্রেসির টাইটেল দিল, বা একটা রিপোর্ট কিছু করলো, রিপোর্টের টাইটেল দিল, টাইটেলের নিচে একটা আন্ডারলাইন করে দিল, প্লিজ ডোন্ট ডু দিস। যেটা করবে তার নিচে কিন্তু কোনো আন্ডারলাইন করবে না। ধরো 150টা ওয়ার্ড বললো, তোমাকে কিন্তু 150টা ওয়ার্ড মেনটেন করতে হবে। যদি দেখা যায় না 150টার জায়গায় তোমার 155 160 হয়ে গেল, ঘাবড়াবার কিছু ব্যাপার নেই, কিন্তু তুমি যে 150টাকে টার্গেট রেখে এগোবে। এবার তোমার ধরো ওয়ার্ড লিমিট দিয়েছে 150, তুমি সেখানে বা তোমরা সেখানে 170-80 করে ফেলেছো, নাম্বার কিন্তু মাইনাস হবে বস। 150 দিয়েছে, তোমরা সেখানে যেটা করবে, তোমরা 150 জায়গায় 150 155 160 অবধি করতে পারো। তো লেখা ডেসক্রিপটিভ লেখার সময় বাংলা বলো ইংলিশ বলো, ওয়ার্ড লিমিটটা কিন্তু খুব ভাইটাল, ওয়ার্ড লিমিটটা কিন্তু ফলো রাখবে, এটা 1 নম্বর। আর দ্বিতীয়, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের ক্ষেত্রে হেডলাইনটা কিন্তু ভালো করে করবে। এডিটোরিয়াল লেটারে কোথায় টু দ্য এডিটর হবে, কোথায় নিচে কি হবে, রিপোর্টের ক্ষেত্রে কোথায় হেডলাইন লিখতে হবে, প্রেসিতে কীভাবে তোমাকে একটা ক্যাচি হেডলাইন দিতে হবে, কটা ওয়ার্ডের মধ্যে দিতে হবে, এই সব ডিটেল আমার পক্ষে তো এই অল্প সময়ের মধ্যে বলাটা সম্ভব না, তোমরা স্যারদের কাছ থেকে শুনে নেবে। কিন্তু ওয়ার্ড লিমিট, হেডলাইন, কোথায় টু দি এডিটার হবে, এই জিনিসগুলো মেনটেন করাটা কিন্তু খুব ভাইটাল। তোমরা যদি এসব মেনটেন করতে পারো, হিউজ নাম্বার আসবে কিন্তু। আর আগের দিনও আমি বলেছি যে মেন এক্স ফ্যাক্টর কিন্তু বাংলা আর ইংলিশ, 200 200 400। তারপরের এক্স ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে হিস্ট্রি, কারণ তোমার হিস্ট্রিতে প্রিলিমিনারিতে 52 থেকে 54টা কোশ্চেন থাকে, ইন্ডিয়ান হিস্ট্রি আর আইএনএম, আর তারপর মেন্সে থাকে 100 নম্বর। আর ম্যাথস আর জিআই এর ক্ষেত্রে বলবো তোমরা সেটাকেও ফোকাস দেবে, কারণ ম্যাথস আর জিআই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই ওই টার্গেটটা থাকে। তো তোমরা ম্যাথস জিআই এ যারা খুব শক্ত তাদেরকে তো বলতেই হয় না, তারা নিশ্চয়ই ওভার যা বিসিএস স্ট্যান্ডার্ডে যেরকম কোশ্চেন আছে ওরা ঠিক বেরিয়ে যাবে। যারা একটু উইক আছে তারা বলবো ঘাবড়ানোর কিছু নেই, এত ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে এত শক্ত ম্যাথসও দেয় না। যেটা ডব্লিউবিসিএস ম্যাথসের ক্ষেত্রে বা জিআইয়ের ক্ষেত্রে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমরা কোশ্চেন ট্যালি করে দেখবে খুব একটা কিন্তু কোশ্চেন টাফ হয় না। এবার আমার অনেক ম্যাথস বন্ধুদের দেখেছি তারা অনেক ম্যাথস মুখে মুখে করে বসিয়ে দিত, তো কিছু ম্যাথ সত্যিই কিন্তু এরকমই থাকে। তো তোমরা যেটা করবে, তোমরা ম্যাথসে যারা উইক আছো তাদেরকে আমি বলছি ভয় পাওয়ার কিচ্ছু নেই ম্যাথস জিআইয়ে। তোমরা ম্যাথস জিআইটা, জিআইএ ডিএনডি স্যার আছে, সৌভিক স্যার আছে, ম্যাথসে পিসিএম স্যার আছে, তোমরা ভালো করে ম্যাথসটা শেখো। ভালো করে ম্যাথসটা শেখার পর, ভালো করে জিআইটা শেখার পর তোমরা যেটা করবে, আমি যেটা একটু আগে বললাম, 1 থেকে 2 ঘন্টা পার ডে প্র্যাকটিস করবে। তোমরা প্র্যাকটিস করো। বিসিএস এর মেন্সের ক্ষেত্রে ম্যাথসে যেটা সমস্যা হয়, টাইম ম্যানেজমেন্ট। ম্যাথস থাকে খুব ছোট্ট, কিন্তু ওই 200 নম্বরের মধ্যে 3 ঘন্টার মধ্যে 200 নাম্বারে 100 নাম্বার ম্যাথস, 100 নাম্বার জিআই, এটাকে খাতায় ইমপ্লিমেন্ট করাটা কিন্তু একটু টাফ যদি না তার প্র্যাকটিস থাকে। তো তোমরা যেটা করবে, হাতের প্র্যাকটিসটা বাড়াও। আচ্ছা, এবার আমি বলি যে জেনারেল সায়েন্স আর জিকেসি, এটাতে তোমরা কি করবে। জেনারেল সায়েন্সে দেখো যেই ধরনের কোশ্চেন আসছে, স্যারদের তো পারবেই, ওই অরূপ স্যার আছে, বাকি স্যাররা আছে, ওরা তো যে নোট দেবে সেটা তো পড়বেই। তার সাথে যেটা করবে তোমরা, আমি বারবার যেটা বলছি যে জিকে টুডে বলে একটা সাইট আছে, কম্পিটোয়েট.com বলে একটা আছে, ওই জায়গার কোশ্চেনগুলো ফলো করবে ডে বাই ডে। সেটা তোমরা জেনারেল নলেজ হতে পারে, তোমরা জেনারেল সায়েন্স হতে পারে, ওখানে দেখবে স্টেপ বাই স্টেপ জিকে টুডে বা কম্পিউটার.কমে দেখবে সায়েন্সের কোশ্চেন আছে, হিস্ট্রির কোশ্চেন আছে, জিওগ্রাফির কোশ্চেন আছে, প্রত্যেকটা সাবজেক্টে দেখবে কোশ্চেন আছে। তোমরা কিন্তু স্যারদের নোটের সাথে ওই জিকে বলো, সায়েন্স বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, ইকোনমিক্স বলো, ওই কোশ্চেনগুলো কিন্তু ওখান থেকে ফলো করে নিতে পারবে।
আর আরেকটা যেটা কাজ করতে পারো, লুসেন্টের জেনারেল সায়েন্সের একটা বই আছে, সেটা নিয়ে নেবে। আমি বলতে চাইছি যে তোমরা এগুলো এইভাবে যদি পড়ো, একটা হিউজ নলেজ একটা গ্যাদার হয়ে যাবে। স্যারদের নোট নেবে, সঙ্গে যেটা করবে স্যারদের নোটের সঙ্গে লুসেন্টের জেনারেল সায়েন্সের বইটা নেবে, প্লাস অনলাইন যে সাইটগুলো বললাম সেখানে একটু ফলো করবে। আমার মনে হয় এনাফ তাতে। আর যারা ধরো জেনারেল সায়েন্সের উপর একটু উইক আছে তাদের বলবো যে তোমরা যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে যেটা নর্মাল আসার কোশ্চেন সেগুলো তো পেরেই যাবে স্যারদের নোট থেকে। তোমরা যেটা করবে জিকে আর সি এর উপর একটু বেশি ফোকাস দেবে। এবার জিকে সি এর ফোকাস দিতে গিয়ে তোমরা কি করবে, ওই জাগরণ জোশ বলে একটা ওয়েবসাইট আছে, ক্লাউড অ্যাফেয়ার্স বলে একটা সাইট আছে, তো ওখানে গেলে কি করবে, ওখানে দেখবে পার ডে ডে বাই ডে ইম্পর্টেন্ট ঘটনাগুলো থাকে। তো তোমরা কি করবে, সেগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো, তোমরা কম্পিউটারে পড়ে নিতে পারো তোমাদের খুশি মতো, বা তোমরা ছবি তুলে রাখতে পারো। আর ওখানের যে ডেটগুলো, আর ওর সঙ্গে যেটা করবে পার ডে নিউজ পেপারটা ফলো করবে, আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া, এগুলো ফলো করবে। ফলো করে দেখবে যে এখান থেকে যেগুলো দেখবে যে তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেগুলো কি করবে তোমরা নোট ডাউন করে নেবে। আমার বলার উদ্দেশ্য একটাই, যে তোমরা স্যারের নোটের সঙ্গে তোমার একটা ইউনিক একটা বানানো নোট থাকবে, দুটোকে কম্পাইল করে পড়বে। জাগরণ জোশ বা ক্লাউড অ্যাফেয়ার্সে দেখবে পার মান্থে ডে বাই ডে করে দেওয়া থাকে, আজকে কি হলো কালকে কি হলো, তো সেগুলো তোমরা পড়ে নিলে, নোট ডাউনও করে নিতে পারো। তার সঙ্গে কি করবে, ডেইলি নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, আনন্দবাজার হতে পারে, সেটা তোমরা পড়বে। পড়ে যেটা ইম্পর্টেন্ট মনে হবে তোমরা সেটাই খাতার মধ্যে লিখবে, লিখে নোট ডাউন করবে। আর আরেকটা কথা হচ্ছে যে সি এর ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি কয়েকটা টপিক, সেটা হচ্ছে অস্কার, অস্কার অ্যাওয়ার্ড বা একাডেমি অ্যাওয়ার্ড 1 নম্বর, নোবেল প্রাইজ 2 নম্বর, 3 নম্বর হচ্ছে গ্র্যান্ড স্লাম যেটা হয়, উইম্বলডন, ইউএস, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এটা। 4 নম্বর সামিট, G8, ব্রিক্স, G20, এই যে সামিটগুলো আছে কোথায় হয়েছে, আগামী বছর কোথায় হবে, নেক্সট ইয়ার তারপরের বছর কোথায় হবে, বিগত বছরে কোথায় হয়েছিল, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট যেটা করবে, যে ধরো কোনো লেখকের রিসেন্ট কোনো বই হলো, বা কোনো ক্রিকেট প্লেয়ারের রিসেন্ট কোনো অটোবায়োগ্রাফি হলো, সেটা সৌরভ গাঙ্গুলি হতে পারে, সচিন তেন্ডুলকার হতে পারে, রাস্কিন বন্ড হতে পারে, সলমান রুশদি হতে পারে। বুকস অ্যান্ড অথার, রিসেন্ট বুকস অ্যান্ড অথার, তোমরা ধরো যেই মাসে পরীক্ষা দেবে সেই মাস থেকে বিগত 4 থেকে 5 মাসের দেখে যাবে। তোমরা যেই মাসে পরীক্ষা দিচ্ছ সেই মাস থেকে বিগত 4-5 মাসের এই জিনিসগুলো দেখে যাবে। তার সঙ্গে যেটা করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের এই জিনিসগুলো দেখার সঙ্গে সঙ্গে ধরো বিগত তোমরা যেই ইয়ারে পরীক্ষা দিচ্ছ, যেই মাসে পরীক্ষা দিচ্ছ, তার থেকে বিগত 4-5 মাসে ওই সময় ধরো কোনো দেশের কোনো প্রেসিডেন্ট, রাজা বা প্রাইম মিনিস্টার ধরো আমাদের দেশে এলো, কে এলো, কি কি এগ্রিমেন্ট হলো, সেগুলো একটু, এগ্রিমেন্টে কি কি ছিল সেগুলো একটু পড়ে নেবে। সেগুলো কিন্তু তোমার ওই জাগরণ জোশ বা জিকে টুডেতে পেয়ে যাবে, কিন্তু ওরা নিচে ডিটেলে লিখেও দেয়। বা ধরো ভারতের কোনো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কোনো দেশে গেল, সেটা একটু দেখে নেবে, কিসের জন্য গেছে, কি দুজনের মধ্যে হয়েছিল, সেটা একবার দেখে নেবে। মোটামুটি তোমরা এটা আপাতত দেখো। আমি যে নেক্সট আসছে, নেক্সট ভিডিও বা নেক্সট অডিওতে তোমাদের আমি আরও এলাবোরেটভাবে আরও বলে দেবো বাকিটা। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ। ভালো থাকবে, থ্যাংক ইউ। ভালো থাকবে, থ্যাংক ইউ। ভালো থাকবে।